ওইখানে হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মিলেমিশেই থাকতো। মানে ওদের ব্যাচটা কেমন ছিল বলতো, মানে বাদিকটা যদি ছেলেরা থাকে ডান দিকে মেয়েরা বসে, ঠিক আছে। চোখটা যখন ও খোলে ও জানলার দিকে তাকিয়ে দেখতে পায় আবছা চোখে যে একটা কালো ছায়া ওই জানলার বাইরে দাঁড়িয়ে রয়েছে। রাত্রিবেলা যখন সানন্দার সঙ্গে ও ঘুমোচ্ছে, কিছু একটা জিনিস মানে ওদেরকে ঘুমোতে দিচ্ছে না, মানে পাশাপাশি শুতে দিচ্ছে না। ওর হাজবেন্ড শুনতে পায় যে ওর মুখের ভেতর থেকে কেমন একটা কড়মড় কড়মড় করে আওয়াজ আসছে। যখন সানন্দার মুখটাও ভালো করে দেখে যে ওর মুখে রক্ত পুরো এভাবে লাগানো, ওর সারা গায়ে কেমন ধরনের ক্ষতবিক্ষত চিহ্ন, সব জায়গায় শুধু আঁচড়ের দাগ, লাল লাল ছাপ এরকম। কিন্তু সানন্দা কোথায় রয়েছে সেটা জানলে তুমি ভাবতে বাধ্য হবা শান্তদীপ। আর সেই ঘরের ভেতর থেকে সানন্দার চিৎকারের শব্দ শোনা যাচ্ছে, আবার একটা পুরুষ কণ্ঠেরও চিৎকারের শব্দ শোনা যাচ্ছে। হুজুর বলে, তুমি আমাকে আগে কেন ডাকোনি? এর যা অবস্থা হয়ে গেছে একে তো নিয়ে যাবে একটু বাদেই। হ্যাজবলটা খুলে যেই দৃশ্যটা দেখতে পায় সেটা দেখার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। শুক্রবারের রাত আর রাত 9টা মানেই হরর মাইন্ডসে হরর পডকাস্ট। আজকের পডকাস্টে আমাদের সাথে আবারও আছে প্রায় 1 বছর পর রাজশ্রী রাহা। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। লাস্ট টাইম তুমি দুটো ঘটনা আমাদের সাথে শেয়ার করেছিলে, তখন আমাদের সেট আপও আলাদা ছিল, এখন সেট আপ আলাদা। হ্যাঁ, এখন সেটা দেখলাম। হ্যাঁ, বাট আজকে তুমি প্রথমত কোন ঘটনা এনেছো সেটা আমি জানবো, বাট তার আগে দর্শকদের বলি যে আপনাদের কাছেও যদি ঘটনা থেকে থাকে, আপনাদের শোনা ঘটনা বা আপনাদের সাথে ঘটা ঘটনা, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর আপনাদের এখানে ডেকে নেব। এবার আজকে কি ঘটনা এনেছো আর কোথাকার ঘটনা? আজকে যেই ঘটনাটা বেসিক্যালি এনেছি, এই ঘটনাটা আমাকে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধুই পাঠিয়েছে। আর এই ঘটনাটা যখন আমি শুনেছিলাম, মানে এতটা প্যাথেটিক একটা ঘটনা, বাড়িতে বসে যখন পড়ছিলাম, মানে রীতিমতো মানে গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার মতো ঘটনাটা বেসিক্যালি। আর এই ঘটনাটার টপিকটা হচ্ছে একটা হিন্দু মেয়ে এবং এক মুসলিম ছেলের ঘটনা। আচ্ছা আচ্ছা, এই ঘটনাটা এবার শুরু করছি তাহলে। ঘটনাটি ঘটেছে 2004 সালে। তখন সময়টা তখন ফেব্রুয়ারি কি মার্চ এরকম হবে, ঠিক আছে। এবার যেই জায়গায় ঘটেছে, জায়গাটা বলি, জায়গাটার নাম হচ্ছে বঙ্কিমনগর, ঠিক আছে। এবার ওই জায়গায় একটা পাড়া ছিল, পাড়াটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু ওইখানে হিন্দু সম্প্রদায় এবং মুসলিম সম্প্রদায়ের মানুষেরা মিলেমিশেই থাকতো। অন্য জায়গায় কি হয় যে কোনো জায়গায় মুসলিম হিন্দুরা একসঙ্গে থাকলে কোনো দ্বন্দ্ব, মারামারি, এই জিনিসগুলো হয়, কিন্তু ওই পাড়াতে ওই জিনিসটা একদমই ছিল না, ঠিক আছে। সবাই একদম ঠিকঠাক মেলামেশা করেই থাকতো। ওই পাড়ায় একটা ছেলে ছিল, ছেলেটা ছিল মুসলিম, নাম আসিফ। এবার আসিফের বাবা ছিল একজন, ওই পাড়ারই একটা মসজিদ আছে, ওই মসজিদের মৌলবি। আর ওর মা ছিল একজন গৃহবধূ। তো ওদের যে পারিবারিক অবস্থা ছিল সেটা খুব একটা যে ভালো ছিল তেমনটা নয়, ঠিক আছে। ওরা মানে যেরকম দিন আনা দিন খাওয়া মানুষের মতোই তখন কাটতো। তো ছেলেটা পড়াশুনোয় অনেকটা তুখোড় ছিল, মানে ক্লাসের ফার্স্ট বয় ছিল। কারণ ওর ভিতরে একটা জিনিস ছিল, জেদই ছিল, যে তাড়াতাড়ি পড়াশুনো করে যাতে একটা কাজবাজ পেতে পারি। কারণ বাবা বেশি দিন টানতে পারছে না, বাবারও প্রায় অনেকটা বয়সও হয়ে এসেছিল। তো পড়াশুনো করতো, দিব্যি পড়াশুনো করতো। ওর বয়স মোটামুটি ছিল ওই 12 বছর কি 15 বছর বয়স, মানে ওই ক্লাস 8-9 পড়তো আর কি। এইবার ওর যখন ক্লাস থেকে মানে এবার যখন ক্লাস 10 ওঠে আর কি, বয়স যখন 1 বছর বাড়ে, ও নিজের বাবাকে গিয়ে জানায় যে আমি যেই বাংলা শিক্ষকের কাছে পড়ছি, ওই বাংলা শিক্ষক মানে খুব একটা ভালো পড়াতে পারছে না আর কি। ক্লাস 9 মানে ফার্স্টই হয়েছে ক্লাসে, কিন্তু বাংলার নাম্বারটা তার আগের বারের তুলনায় একটু কমই হয়েছে। তো বাবাকে বলে যে আমাকে মাস্টারটা চেঞ্জ করে দাও, আমি অন্য মাস্টারের কাছে পড়ব। তো তখন কি হয়, ওর বাবা ওকে জানায়, খোঁজ নিয়েই জানায় যে ওদের যে গ্রামের পাশের যেই গ্রামটা আছে, ওই গ্রামে একজন বাংলার শিক্ষক আছে যে বাংলা পড়ায়।
আর খুব ভালো পড়ায়, নাম করা, মানে ওদের যেই স্কুলে ও পড়তো ওই স্কুলের প্রায় অর্ধেকের বেশি স্টুডেন্টরাই, মানে মেয়ে ছেলে মিশিয়েই ওই স্যারটার কাছে পড়তে যেত। ঠিক আছে, তা তোমার আসিফ তো সেইখানে যায় প্রথম দিন পড়তে, ওর বাবা ঠিক করে দেয় প্রথম দিন পড়তে যায়। প্রথম দিন পড়তে গিয়ে তো সেরকম তার কোনো অসুবিধা হয়নি, কারণ স্কুলের অর্ধেক বন্ধুরাই দেখলো ওখানে পড়ে, সবার সাথেই গল্পগুজব করছিল, দিব্যি চলছিল। এবার সেই দিনকেই প্রথম ও একটা মেয়েকে সেখানে দেখতে পায়। মেয়েটাকে দেখে যে ও মেয়েটা ঘরে ঢুকে, ওদের মানে ওদের ব্যাচটা কেমন ছিল বলো তো, মানে এই সাইডে যদি ছেলেরা থাকে, স্যার এইখানটা বসে রয়েছে, বাদিকটা যদি ছেলেরা থাকে, ডান দিকে মেয়েরা বসে। ঠিক আছে, এবার ও বসেছিল কি বলতো, স্যারের পাশ দিয়ে এরকম রো ওয়াইজ বসা যায়, এখানটা বসে রয়েছে। তা ও মেয়েটাকে ঢুকতে দেখে মেয়েটা বসেছে, ও এটা দেখেছে। এবার মেয়েটাকে ওর প্রথম দেখাতেই একটু ভালো লেগে যায়। মেয়েটাকে ভালো লেগে যাওয়ায় ও ওর বন্ধু বান্ধবের কাছে জিজ্ঞেস করে যে মেয়েটা কোথায় থাকে, মেয়েটার নাম কি। তো কেউই, ছেলেরা তেমন ওর মেয়েটার নাম জানে না, মেয়েটাও হয়তো সেখানে প্রথমবারই পড়তে এসেছিল। তো এরপর দিন এগোতে থাকে, দিন আস্তে আস্তে এগোয় এবং ও মেয়েটাকে ফলো করা শুরু করে। মানে মেয়েটা, ও প্রায় মানে কোনো দিন পড়া কামাই করতো না মেয়েটাকে দেখার জন্য, ও মাঝে মধ্যে মেয়েটা আসতো না, মনটা খারাপ হতো আর কি, কিন্তু ও রোজই পড়ায় মানে পড়তে আসতো। তো এইবার কি হয়েছে, এইবার ও মেয়েটাকে ফলো করা শুরু করে রীতিমতো। মেয়েটাও আজ করতে পারছিল যে ছেলেটা ওকে ফলো করছে, কিন্তু কিছু বলতো না আর কি। তো আসিফ একদিন ওর পিছু করতে করতে মেয়েটার বাড়ি কোথায় সেটা দেখে ফেলে। আর মেয়েটার বাড়ি দেখে ওর যা মনে হয় যে বেশ বড় পরিবারের একটা মেয়ে। ঠিক আছে, তা মেয়েটা একদিন ছেলেটাকে নিজে থেকেই জিজ্ঞেস করে ফেলে যে আসিফ, তুই কি আমাকে কিছু বলতে চাস? তুই এরকমভাবে বারবার আমার মনে হচ্ছে তুই আমাকে ফলো করছিস। তো আসিফ বলে যে প্রথম প্রথম একটু কিছু বলতে চায় না, ও থতমত খায় যে ও কথা বলতে এসছে মেয়েটা, প্রথম যেটা হয় আর কি। তা আসিফ বলে যে তোর নাম কি জিজ্ঞেস করে। তো মেয়েটা বলে আমার নাম সানন্দা। মেয়েটার নাম ছিল সানন্দা। তো আসিফ বলে আমি বন্ধুত্ব করতে চাই তোর সঙ্গে। তো মেয়েটা বলে ঠিক আছে। তারপরে একসঙ্গেই তারা পড়তে আসতো, একসঙ্গেই দেখা হতো ওদের। কথা বলতে 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 আসিফ তো জানোই কি মতলব নিয়ে এসেছিল ওর কাছে। তো আস্তে আস্তে মেয়েটাও ওর প্রতি একটুখানি কি বলে, একটু মন দিয়ে বসে আর কি। তা সেটা ভালোবাসার মানে সম্পর্কে পরিণত হয়। ওদের মধ্যে ভালোই সম্পর্ক ছিল, কিন্তু মেয়েটার একটা কন্ডিশন ছিল। মেয়েটার কন্ডিশন হচ্ছে যে মেয়েটা কোনো মতেই নিজের বাড়িতে জানাতে পারবে না এই বিষয়টা। মানে যদি ছেলেটার বাবা মাও ভুল করে কোনো কিছুতে জেনে যায়, ছেলেটার হয়তো খুব একটা বেশি ফারাক পড়বে না, কারণ হার্ডলি বাবা মা জানলো, বকাবকি করলো, ছেলেটা হ্যান্ডেল করে নেবে। বাট মেয়েটার পরিবারটা ছিল একটা বড় জমিদার বাড়ির পরিবার, মানে একটা জয়েন্ট ফ্যামিলি যাকে বলে। ওখানে ওর মেয়েটা থাকতো এবং ওর বাবা খুব স্ট্রিক্ট, মানে মানে মেয়ে বলতে অন্ধ একেবারে, মেয়েকে প্রচণ্ড ভালোবাসে, মেয়ের গায়ে একটা আঁচ লাগতে দেবে না, এমন একটা ব্যাপার। তো আসিফ এই জিনিসটাকে এগ্রি করে, বলে ঠিক আছে কোনো ব্যাপার না, মেনে নেয় জিনিসটাকে। তারপর মেয়েটা বলে যে এইভাবে কি তুমি থাকতে পারবে? তো বলে ঠিক আছে কোনো ব্যাপার না, পরে দেখা যাবে, যা হবে পরে দেখা যাবে। তো এইভাবে ওদের সম্পর্ক এগোতে থাকে। ওরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয় এবং তারপরে তারা একটা কলেজে ভর্তি হয়, একটা শহরের একটা কলেজে ভর্তি হয়। তো ওরা লুকিয়ে লুকিয়ে কলেজ যেত একসঙ্গে, ওখানে গল্পগুজব হতো আর কি, ওদের মধ্যে ভালোই সম্পর্ক চলছিল। এবং এরই মাঝে ওদের মধ্যে এতটাই ঘনিষ্ঠতা হয়ে যায় যে ওরা মানে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। ঠিক আছে, ওরা নিজেদের জাত ধর্ম অত দেখেনি, ভালোবেসেছে, শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। তো স্বাভাবিক যেটা হয় আর কি, আরও ভালোবেসে ফেলেছে, থাকতে পারছে না। এইবার ওরা যেহেতু একসঙ্গে কলেজ যেত, তো ওদের গ্রামের কে একটা যেন দেখে নিয়েছিল ওদেরকে। ঠিক আছে, দেখে নেওয়ার কারণে ওই লোক ওই মেয়েটার বাবাকে গিয়ে জানিয়ে দেয়, মানে সানন্দার বাবাকে জানিয়ে দেয় যে তোমার মেয়েকে দেখলাম, এই যে এই গ্রামের এই ছেলেটার সাথে যাচ্ছে, সব বলে। তো ওর বাবা যখন জানতে পেরে যায়, বাবা তো ভীষণ রেগে যায়। বাবা বলে যে দাঁড়াও, মেয়ে বাড়ি ফিরুক।
তো মেয়ে বাড়ি ফেরার পরে মেয়েটাকে মানে যাচ্ছে তাইভাবে অনেক বকাবকি করে, অনেক কিছু বলে। ঠিক আছে, মেয়েটা কোনো উত্তর দেয়নি, মেয়েটা শুধু চুপ করে বসেছিল, দরজা বন্ধ করে ঘরে ঢুকে পড়েছে। এবার ওর বাবা বিভৎস রেগে গেছে ছেলেটার প্রতি, খোঁজ নিয়ে ওই ছেলেটাকে নিজের বাড়িতে ডাকে, ছেলেটাকে বাড়িতে ডেকেছিল। তো তারপর ওর বাবা অনেক প্রশ্ন করে যে তুমি এরকম এরকম মেয়ের সাথে আমার ঘুরছো শুনছি এত কিছু। তো তখন ছেলেটা বলে যে আপনার মেয়েকেও ডাকুন, আপনার মেয়েও আমাকে খুব ভালোবাসে, মেয়েকে ডাকুন। তা ওর বাবা মেয়েকে ডাকে, নিজের মেয়েকে ডাকার পর মেয়েটা ওখানে গিয়ে বলে যে আমি এই ছেলেটাকে চিনি না, আচ্ছা। আমি এই ছেলেটাকে চিনি না, এটা তুমি কাকে এনেছো? আসিফ বলে যে এটা তুই কি বলছিস, তোর সাথে আমি ঘুরতে যেতাম, তোকে আমি কলেজে একসঙ্গে যেতাম, আমরা প্রেম করছি, তুই এই কথাটা তোর বাবার সামনে কেন বলছিস? মেয়েটা বলছে যে এটা তুমি কি বলছো, আমি তোমাকে চিনি না, কোথা থেকে এসছো, বাড়ি কোথায়, এরম বলছে। তখন সানন্দার বাবা তো মেয়ের প্রতি অন্ধ, যেটা বললাম আর কি, তো মেয়ের কথা বিশ্বাস করে নেয়, মেয়েকে বলে তুই ঘরে চলে যা। তারপরে ছেলেটাকে যাচ্ছে তাইভাবে অপমান করে। আর ছেলেটা যখন বেশি চড়াও হয় যে না আপনার মেয়ে মিথ্যে কথা বলছে, হুম। আপনার মেয়ে তো আমার সাথেই ছিল, যখন এরকম কথা বলে ওর বাবা নিতে না পেরে মারধরও করে ছেলেটাকে। যেহেতু জমিদার বাড়ির লোকজন থাকেই বাড়ির চারিপাশে, তো মারধর করে ছেলেটাকে তখন ছেলেটাকে মারধর করে রাস্তায় বের করে দেয়। তখন প্রায় বিকেল হয়ে এসছে, বিকেল কি সন্ধে হয়ে এসছে। ছেলেটা হেঁটে হেঁটে বাড়ি ফিরছে আর ভাবছে যে গায়ে এত মারধরের দাগ, যদি বাবা মা জিজ্ঞেস করে কি হয়েছে কি না হয়েছে তখন কি বলবো আর কি, বুঝতে পারে না। এবার এখানে বলে রাখি, ওদের গ্রামের এক জায়গায়, মানে ওদের যে বাড়িটা আর কি আসিফের, ওর বাড়ির থেকে খানিকটা দূরে একটা বিল্ডিং ছিল 3 তলা, যেটা ইনকমপ্লিট, মানে এখনো পর্যন্ত হয়নি সেই বিল্ডিংটা। এবার কিসের বিল্ডিং হচ্ছে সেটা আমি জানি না। 3 তলা বিল্ডিং ছিল, বিল্ডিং মানে ফাঁকা বিল্ডিং থাকে না, জাস্ট পিলার তোলা আছে। তো ওর বন্ধুরা, ও আর ওর বন্ধুরা মিলে বেশিরভাগ সময় ওই বিল্ডিংয়ের ছাদে গিয়ে আড্ডা মারতো, গল্পগুজব করতো, ওটাই ওদের একটা ঠেক ছিল বলতে পারো। তো ওই সন্ধেবেলা ও কিছু না করে নিজের মানে একাই ওই বিল্ডিংয়ের ছাদে চলে যায়, ছাদে গিয়ে যেই ছাদের রেলিংটা আছে ওখানে বসে পড়ে ভাবতে থাকে, মানে পুরনো কথাগুলো, যা যা হয়েছে ওদের মধ্যে। আর সানন্দা যেটা করলো ওটা একদমই ঠিক করলো না, যেটা হলো আর কি। তারপরে আসিফ ওইখান থেকে ঝাঁপ দেয়, ওই আচ্ছা। 3 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে দেয়, ঝাঁপ দিয়ে ওখানে পড়ে ও স্পটেই মারা যায়। তারপরে গ্রামে জানাজানি হয়, ওর বাবা মা ছুটে আসে, সমস্ত গ্রামবাসীরা একদম মানে ওই বডির চারিপাশে ঘিরে থাকে যেমনটা হয়। ওর বাবা মা প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়ে, সমস্ত কিছু জানতে পারে। ঠিক আছে, ওই বাড়িতেও খবর যায়, মেয়েটার বাড়িতে, কিন্তু ওরা কোনো কিছু আর বলে না, ওরা কিচ্ছু করতেও চায় না। তা এইদিকে আসিফের বাবা মা পুরো ভেঙে পড়েছে যে ছেলে চলে গেল, বাবা মাও খুব কষ্টে তারপরে থেকে বেঁচে রয়েছে। তো এইবার সানন্দার বাড়িতে একটা তুমুল অশান্তি হয়, মানে একটা ছেলে মারা গেছে ওর মেয়ের জন্য, মানে একটা অপবাদ তো পেয়েছে না, তো তুমুল ঝামেলা হয়। আর ওর বাবা মনে করে যে মেয়েটাকে এবার বিয়ে দিয়ে দেবে, সে বয়স যতই হোক বিয়ে দিয়ে দেবে, আর পড়াশুনো করতে হবে না, তুই বিয়ে করে নে। সানন্দা বাড়িতে প্রচুর ঝামেলা করেছে যে আমি বিয়ে করব না, তুমি আমাকে এখন কেন বিয়ে দেবা। কিন্তু এখানে একটা ব্যাপার যে ও নিজের বাবার ওপরে বেশি কথা বলতে পারতো না। ঠিক আছে, বাবা খুবই রাগী স্বভাবের ছিল, তো যেটা বাবা মনে করেছে সেটাই সানন্দাকে একদম মানতে হয়। সানন্দা বলে ঠিক আছে তাই হলো, বিয়ে করব আমি। তো একটা শহরের একটা বড় মানে ব্যবসায়ী ছেলের সাথে ওর বিয়ে হয়। ঠিক আছে, একটা বড় ব্যবসায়ী ছেলের সাথে বিয়ে হয়, ভালো করেই বিয়েটা হয়, সব কিছু ঠিকঠাকভাবে হয়, কিন্তু সানন্দার মনটা খুব খারাপ ছিল। ও যে বিয়ে করছিল মানে খুশি ছিল না, ওর আসিফের কথা খুব মনে পড়ছিল। তো বিয়ে হয়, সব কিছু হয়, এবার সাধারণ জীবনযাপন একটা হাজব্যান্ড ওয়াইফ যেমন কাটায় সেরকম শুরু হয়। এবার এইখানে বলে রাখি যে ছেলেটার বাড়িতে শুধুমাত্র ওর মা এবং ছেলেটাই থাকতো। ওর বাবা, ছেলেটার বাবা আর কি কয়েক বছর আগেই মারা গেছে, তারপরে মেয়েটার এই বিয়ে হলো, বাড়িতে নতুন সদস্য এলো আর কি। তো সব কিছু ঠিকঠাক চলছে, কিন্তু সানন্দা না ঠিক মতো মানে সংসার করছিল না, ওর আসিফের কথাই মনে পড়তো মাঝে মধ্যেই, যে আমি ছেলেটার সাথে কি করলাম, ছেলেটা শেষমেশ আত্মহত্যা করে বসলো।
এইবার যত দিন এগোতে থাকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। সানন্দা ঘরে যখনই একা থাকতো ওর বারবার মনে হতো যে ঘরের মধ্যে কেউ যেন রয়েছে, যে ওকে সবসময় দেখছে, মানে সবসময় ওকে কিছু যেন একটা হন্ট করে বেড়াচ্ছে আর কি। একা রয়েছে, বারবার মনে হচ্ছে যে ঘরের মধ্যে কেউ রয়েছে যে এই পায়চারি করছে। আবার যখন এমন ভাবতো যে কি কেউ না, ভুল ভাবছি হয়তো, তখনই দেখতো সেই মনে হচ্ছে কেউ সামনে এসে দাঁড়িয়ে পড়েছে, কিছু করতে পারছে না, ভয় পাচ্ছে। ও নিজের হাজব্যান্ডকে অনেকবার বলেছে যে আমি এখানে থাকতে পারছি না, আমাকে একটু অন্য জায়গায় নিয়ে যেতে পারবে? তো হাজব্যান্ড বলে যে বাড়ি ছেড়ে এখন আবার কোথায় যাব, এখন এরকম বোকা বোকা কথা বলো না, বাড়ি রয়েছে বাড়িতেই থাকো। কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি অনেকটা পাল্টে যায়। ও এবার পুরো ঘরের মধ্যে আপনা আপনি কোনো কিছু, ধরো জিনিস রয়েছে, জিনিসটা পড়ে গিয়ে ভেঙে গেল, মাঝে মধ্যেই দরজা আপনা আপনি বন্ধ হয়ে যাওয়া, কোনো একটা অদ্ভুত রকমের আওয়াজ, এই ধরনের জিনিসগুলো হতে থাকলো। ঠিক আছে, ও ভয় পাচ্ছিল, ও বুঝতে পারছিল না যে জিনিসগুলো কেন হচ্ছে, কি কারণে হচ্ছে। ও চেষ্টা করতো যতটা না ভাবার এই জিনিসপত্র নিয়ে। কিন্তু এই পরিস্থিতি আস্তে আস্তে অনেকটা পরিবর্তন হয়। একদিন রাতের ঘটনা, সেই দিন রাতে ওর হাজব্যান্ড আর সানন্দা দুজনে এক খাটে শুয়ে রয়েছে। এবার ওদের ঘরটার বিবরণ দিই, মানে ধরো ঘরে এটা খাট, খাটের এই সাইডটায় শোয় তোমার হাজব্যান্ডটা, আর এই সাইডটায় শোয় সানন্দা। এবার সানন্দার এই সাইডটা মানে রাইট সাইডে তোমার একটা জানলা রয়েছে, যে জানলাটা খোলা ছিল, তখন গরমকাল, জানলাটা খোলা রয়েছে, শুধু গ্রিল দেওয়া আর কি। তো রাত্রিবেলা সেদিন ওর ঘুম আসছিল না, অনেক রাত করে ঘুমিয়েছে, প্রায় 1টার দিকে রাত করে ঘুমিয়েছে ও। এবার দেখবে হয় মাঝে মধ্যে জিনিসটা, যখন আমরা রাত্রিবেলা ঘুমিয়ে থাকি হঠাৎ করে একটু চোখটা খুলে যায়, ঘুমটা ভেঙে যায়। তো সানন্দার ঘুমটা একটু ভাঙে, চোখটা খোলে, আর তখন ও এই পাশ ফিরে ঘুমোচ্ছিল। চোখটা যখন ও খোলে, ও জানলার দিকে তাকিয়ে দেখতে পায় আবছা চোখে যে একটা কালো ছায়া ওই জানলার বাইরে দাঁড়িয়ে রয়েছে। এবার ও আবছা চোখে যেহেতু দেখছে জিনিসটাকে, ও যখন ভালো করে দেখার চেষ্টা করে, ও দেখে যে আসিফ ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। ও বিছানা থেকে ধর্মর করে ওঠে, হাজব্যান্ডকে ডাকে যে দেখো আমি এখানে একজনকে দেখতে পেলাম। হাজব্যান্ড বলছে কাকে? ওর হাজব্যান্ড উঠে জানলার সামনে যায়, গিয়ে ভালো করে চারিদিক দেখে, বলে এখানে তো কেউ নেই। ঠিক আছে, ওর সানন্দা বলছে যে আমি একজনকে দেখলাম এখানে। তারপর জানলাটা ওর হাজব্যান্ড দিয়ে দেয়, পর্দা দিয়ে বলে ঘুমিয়ে পড়ো। তো সেই রাতে আর কোনো কিছু ঘটেনি। তারপর থেকে তো ওই জিনিসটা তো রোজই রয়েছে, যেটা বারবার ঘরের মধ্যে কেউ রয়েছে, হেঁটে চলে বেড়াচ্ছে, এটা রয়েছে। তো একদিন রাত্রিবেলাও ঘুমোচ্ছে সানন্দা রাত্রিবেলা হঠাৎ করে আসিফের স্বপ্ন দেখে। ওই স্বপ্নেও দেখে যে আসিফ ওকে বলছে যে সানন্দা তুমি এটা ঠিক করলে না, তুমি যেটা করলে সেটা ঠিক করলে না, এর ফল তোমাকে ভোগ করতে হবে। এই কথা ও সানন্দাকে বলে। সানন্দার আবার ঘুম ভেঙে যায়। সানন্দা বলে যে কি অদ্ভুত স্বপ্ন এটা। এরপর যত দিন এগোচ্ছে ও প্রতিদিন প্রতি রাত্রিবেলা আসিফেরই স্বপ্ন দেখে। প্রত্যেক রাতে ও দেখে যে আসিফ ওর সঙ্গে এক খাটে ঘুমোচ্ছে, ওর সঙ্গে রয়েছে, ওর সঙ্গে এমনকি শারীরিক সম্পর্কও করছে, এমন কিছু দেখছে। এবার ও শুধু ভাবছে যে রোজ একই স্বপ্ন কেন আসছে আমার। এইবার আস্তে আস্তে যত দিন এগোচ্ছে সানন্দার মানে ব্যবহারটাও পাল্টাতে শুরু করে। সানন্দা কেমন যেন খিটখিটে স্বভাবের হয়ে যায়, সব কিছুতেই রেগে যাচ্ছে, কথা বলতে চাইছে না। হাজব্যান্ড যদি ভালোবেসে কিছু কথা বলে সেটা বলছে না, কিছু ভালোবেসে দিতে চাইলেও নিচ্ছে না, এমন একটা ব্যাপার। আর ওর হাজব্যান্ড একটা জিনিস লক্ষ্য করে, রাত্রিবেলা যখন সানন্দার সঙ্গেও ঘুমোচ্ছে, কিছু একটা জিনিস মানে ওদেরকে ঘুমোতে দিচ্ছে না, মানে পাশাপাশি শুতে দিচ্ছে না। প্রায়শই ওর হাজব্যান্ড দেখে যে প্রত্যেক রাত্রিবেলা ওকে কেউ ধাক্কা দিয়ে খাট থেকে ফেলে দিচ্ছে। ও প্রথম মনে করছিল যে হয়তো সানন্দাই করছে এই জিনিসটা,
নইলে খাটের মধ্যে এছাড়া আর কে ঘুমায় সানন্দা ছাড়া। কিন্তু একদিন রাত্রিবেলা ও জেগেছিল, ও ঘুমায়নি জিনিসটা দেখার জন্য যে রোজ রোজ ভাই আমাকে খাট থেকে কে ফেলে দিচ্ছে। তো একদিন জেগে থেকেই ও দেখলো যে সানন্দা চুপ করে ওই দিক ফিরে ঘুমিয়ে রয়েছে। ওকে আপনা আপনি কে যেন ধাক্কা মারছে পিছন থেকে। ও ধর্মর করে উঠে দেখে যে পেছনে কেউ নেই, সানন্দা ঘুমোচ্ছে। তাহলে এগুলো কি হচ্ছে ও বুঝতে পারছে না। ও ভাবে যে এগুলো পুরো মাথা থেকে আউট করে দেয়, সেই রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। তো সকালে যখন ওঠে, সকালে উঠে আবার নিজেকে মেঝেতেই পায়, দেখে যে ও নিজে মেঝেতেই পড়ে রয়েছে। গভীর ঘুম ছিল আর কি, পড়ে গিয়েও বুঝতে পারি না। খাটটাও তো সেরকম বড় নয়, ছোটো খাট ছিল। তো এরপর তো দিন আস্তে আস্তে এগোচ্ছে আর ওর পরিস্থিতি আরও পাল্টাতে শুরু করছে সানন্দা ওর খুব খিটখিটে হয়ে গেছে, কথা বলতে চাইছে না। ধরো রান্নাঘরে রান্না করছে, কেমন যেন প্রলাপ বকছে, আপনা আপনি বিড়বিড় করছে, কার সাথে যেন কথা বলছে। তা যে হাজব্যান্ডের যে মা, অর্থাৎ সানন্দার শাশুড়ি মা, এই জিনিসগুলো লক্ষ্য করছে। সানন্দাকে অনেকবার বলেছে যে তুমি এগুলো কি করছো। তখন সানন্দা ওনার ওপরে আবার চিৎকার করে বসেছে। এমনও দিন গেছে। কিন্তু এমন একদিন যে হাজব্যান্ড সানন্দার সে বাড়িতে ছিল না। সে যেহেতু বাড়িতে ছিল না, তো সানন্দা আর তার শাশুড়ি মা অর্থাৎ তার হাজব্যান্ডের মা বাড়িতে ছিল উপস্থিত। তো তখন কি হয়, সানন্দা নিজের মতো ঘরে বসে রয়েছে আর কেমন যেন করছে, ঠিক আছে, মানে ওর ভাবসাব ঠিক লাগছিল না, পরিবর্তন অনেকটা হয়ে গেছে। তো তখন শাশুড়ি মা আসে সানন্দার, এসে সানন্দাকে একটা কাজের কথা বলে যে তোমাকে এটা করতে হবে। এবার কী কাজ করতে বলেছে সেটা আমার ঠিক আমি জানি না, বলে যে তোমাকে এটা করতে হবে। সানন্দা রেগে গিয়ে খাট থেকে উঠে একটা শাশুড়িকে সাপাটে চড় মেরে দেয়। আর এখানে বলে রাখি, শাশুড়ি মাটা না হাইটেও খুব একটা লম্বা নয়, একদম বেটে খাটা, এবং শরীর খুবই হালকা শরীর, মানে একটা অন্যান্য মহিলার তুলনায় ওনার শরীরটা বড্ড হালকা শরীর, ঠিক আছে, একদম বুঝতেই পারছো আশা করছি। তো ওই একটা চড়ে মানে মারে সানন্দা শাশুড়ি মাকে, আর পুরো ঘুরে ঘুরে গিয়ে নিচে পড়ে যায়, আর সেই স্পটেই অজ্ঞান, ঠিক আছে। তারপর সন্ধে হয়ে যায়। সন্ধেবেলা সানন্দার হাজব্যান্ড বাড়ি ফিরে দেখে যে ওদের যেই কি বলবো, মানে বাড়িটার কথা আমি তো প্রথমে বলিনি, এখন বলি। মানে রুমগুলো রয়েছে, এবার রুমগুলোর বাইরে যে বারান্দা হয় না একতলা বাড়ির, ওই বারান্দায় ওর মা পড়ে রয়েছে অজ্ঞান অবস্থায়। সেই সকালে কেসটা ঘটেছে, এখনও ওখানে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে, কারণ কেউ তো দেখার নেই, আসার নেই না। তো ও নিজের মাকে ওরকম শুয়ে থাকতে দেখে দৌড়ে দৌড়ে মার কাছে যায় এবং মাকে গিয়ে তোলার চেষ্টা করে, দেখছে যে মা অজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে। এবার ও সানন্দাকে খোঁজার চেষ্টা করে, সানন্দা করে জোরে জোরে চিৎকার করছে ঘরের মধ্যে, সানন্দা সাড়া দিচ্ছে না। তো ও সব কটা ঘর ঘুরে ঘুরে দেখে এবং দেখে একটা ঘরে সানন্দা নিজের যে চুলগুলো সামনের দিকে ফেলে রেখে দিয়েছে আর বসে বসে চুলগুলোকে ছিঁড়ছে, ঠিক আছে, মানে ছিঁড়েই যাচ্ছে, ছিঁড়ে হাতে নিয়ে জট পাকাচ্ছে, একটা করে ছিঁড়ছে জট পাকাচ্ছে যে কটা পারছে। ও সানন্দাকে ডাকে, এই সানন্দা, মায়ের কি হয়েছে? সানন্দা কোনো সাড়া দিচ্ছে না, চুপচাপ মানে হাঁটু গেড়ে খাটের উপর বসে রয়েছে। ও গিয়ে সানন্দাকে এভাবে ঝাঁকায়, গিয়ে ধরে যে কি হয়েছে তোর, মা এরকম পড়ে রয়েছে, কি হলো মায়ের? ওর হাজব্যান্ড শুনতে পায় যে ওর মুখের ভেতর থেকে কেমন একটা কড়মড় কড়মড় করে আওয়াজ আসছে, ঠিক আছে। এই আওয়াজটা কিসের? যখন সানন্দার মুখটাও ভালো করে দেখে যে ওর মুখে রক্ত পুরো এভাবে লাগানো, রক্ত বেরোচ্ছে না, রক্ত কিন্তু লাগানো চারিদিকে। ও বুঝতে পারছে না যে এরকম রক্ত কোত্থেকে এসছে, ওর মানে হতবাক হয়ে গেছে। এমন সময় ওর চোখ সানন্দার পায়ের দিকে যায়। ও দেখে যে সানন্দা নিজের পায়ের নখগুলোকে চিবিয়ে চিবিয়ে, মানে কেটে দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। পায়ের নখগুলোকে এমনভাবে কেটেছে যে ওখান দিয়ে রক্ত গলগলিয়ে বেরোচ্ছে, ঠিক আছে। তো চিবাচ্ছে মুখের মধ্যে, ওই কড়মড় কড়মড় আওয়াজ হচ্ছে। ও অনেকটা ভয় পেয়ে যায়, ওই ওর হাজব্যান্ড, যে এটা কি হলো। ও ফেলে দিয়ে নিচে পড়ে যায়।
ও তাড়াতাড়ি আগে দরজাটা বন্ধ করে ঘরের, যেই ঘরে সানন্দা রয়েছে আর কি, দরজাটা বন্ধ করে নিজের মাকে আগে হসপিটালাইজড করে, দৌড়ে দৌড়ে নিয়ে যায় মাকে, হসপিটালে নিয়ে যায়। তো হসপিটালে নিয়ে গিয়ে মাকে হসপিটালাইজড করে যখন ও বাড়িতে আসে, তখন পাড়ার লোকজন দেখছে, বলা বলি করছে যে ওদের বাড়ি থেকে নাকি অনেক মানে একটা পুরুষ কণ্ঠের আওয়াজ আসছে, কিন্তু এদিকে তো বাড়ির মধ্যে কেউ নেই, কোনো পুরুষ কণ্ঠের আওয়াজ আসছে, আর সানন্দার আওয়াজ আসছে, আর অদ্ভুত রকমের হাসি শুনতে পাচ্ছে ওরা, কিন্তু বাড়িতে তো কোনো পুরুষ নেই। তো ওর হাজবেন্ড পাড়ার লোকদের কিছু বলতে পারে না, ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে দেয়, বলছে এখন কিছু না, ঢুকে যায়। তো এবার আমি তোমাকে একটা কথা বলছি শান্তদীপদা, এতগুলো যে ঘটনা ঘটেছে, ওর হাজবেন্ড কিন্তু সানন্দার মা বাবাকে একবারও জানায়নি এত কিছু ঘটেছে, ঠিক আছে? কারণ ও প্রথম বলতে চাইছিল না জিনিসগুলোকে, ভেবেছিল কোনো ওই জিনিসগুলো যেগুলো ঘরের মধ্যে হচ্ছে ওইগুলোর হয়তো ওর মনের ভুল। কিন্তু আজকে যেটা ঘটলো সেটা দেখার পর ওর হাজবেন্ড মনে করলো যে হয়তো ওর মা বাবাকে জানানো দরকার, কোনো প্রবলেম আছে কিনা মেয়েটার, হতেই পারে। তো ফোন করে সানন্দার বাবা মাকে জানায়। সানন্দার বাবা মার তো ভালোই বয়স, যেটা বলেছিলাম প্রথমে। তো ওর বাবা মা যখন আসে, তখন ওর হাজবেন্ড ঘরের হ্যাজবলটা খোলে, যেই ঘরে সানন্দা রয়েছে। হ্যাজবলটা খুলে যেই দৃশ্যটা দেখতে পায়, সেটা দেখার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। ওরা দেখে সানন্দা নিজের যেই জামাটা রয়েছে, জামাটা খুলে ফেলেছে, পুরো উপর দিকটা কিচ্ছু নেই, চুলগুলো উস্কো খুস্কো ছিঁড়ে ছিঁড়ে প্রায় অনেকটা কমে এসেছে, খাটে কেমনভাবে শুয়ে রয়েছে, আর এমনভাবে শুয়ে রয়েছে যে তোমার মানে ওটা কোনো সাধারণ শোয়া নয়, মানে একটা মৃগী রোগী যেমন করে আর কি, খাটের মধ্যে ঢুকে হাত পা বেঁকিয়ে যেমন খিচুনি টাইপের দেয়, ওই অবস্থায় শুয়ে রয়েছে। ওর বাবা ওই জিনিসটাকে ওই সময় দেখার পর ওই স্পটেই ওর বাবার স্ট্রোক হয়ে যায়, সানন্দার বাবার স্ট্রোক হয়ে যায়, মাটিতে পড়ে যায়। তো সেই মুহূর্তে আবার ঘরে হ্যাজবলটা দিয়ে দেয় যে আগে মেডিকেল জিনিসটা আগে। তো ওনাকে দৌড়ে দৌড়ে নিয়ে যাওয়া হয় হসপিটালে এবং হসপিটালাইজড করা হয়। খানিকক্ষণ বাদে জানা যায় যে লোকটা মারা গেছে, ওর বাবা মারা গেছে। বাবা মারা গেছে। ওর মেয়ের ওই অবস্থা, প্রথমেই বলেছিলাম তোমাকে, মেয়েকে প্রচুর ভালোবাসে, মেয়ের জন্য সব কিছু করবে, মেয়ের ওই অবস্থা দেখার পর ওর বাবা নিতে পারেনি ওই সময়টা। ওর বাবার ওই সময় স্ট্রোক হয়েছে এবং হসপিটালে নিয়ে যেতে যেতেই মনে হয় মারা গেছে, ঠিক আছে? তো ওনার যে স্ত্রী ছিল আর কি, মানে সানন্দার বাবার যে স্ত্রী আর কি, ওনার মা প্রচুর ভেঙে পড়ে, কষ্ট পায়, বুঝতে পারে না, হসপিটালেই পড়ে থাকতে চাইছে, বলছে না আমি আমার স্বামীকে ছেড়ে যাব না, ঠিক আছে? তা খুবই একটা বাজে বিষয় যে একটা মানুষ মারা গেল ওরকম একটা জিনিস দেখার পর। তা এরপর বোঝা যাচ্ছিল না যে কি করবে এই মুহূর্তে। তো সানন্দার হাজব্যান্ড ভাবে যে আমার একটা ডাক্তার ডাকার দরকার। দেখো এই সব ঘটনা হলে মানুষের মাথায় না ওই ওঝা তান্ত্রিককে যে আগে ডাকবো, এই জিনিসগুলো মাথায় আগে আসে না। আগে মানুষে এটা দেখতে চায় যে এটা কোনো মেডিকেল ইস্যু কিনা। তো ওর হাজব্যান্ড সেটাই করে, একজন ডাক্তারকে ডাকে। বাড়িতে তখন ও একাই বসে রয়েছে, আর ঘরের মধ্যে থেকে, হ্যাঁ সত্যি, ঘরের মধ্যে থেকে একটা পুরুষ কণ্ঠের আওয়াজ আসছে। আর কণ্ঠটা মানে আমার বা তোমার মতো সাধারণ নয়, একটা অন্য ধরনেরই কণ্ঠ। আর সানন্দাও হাসছে জোরে জোরে, বুঝতে পারছে না হচ্ছেটা কি। এবার ডাক্তারটা যখন বাড়িতে আসে, ডাক্তারবাবুকে ডেকে আনে যে ডাক্তারবাবু এদিকে আসেন, এইদিকে আসেন। এইদিকে এনে যখন আবার দরজাটা খোলা হয়, এইবারে পরিস্থিতি পুরো আলাদা। এইবারে ওই ডাক্তার যখন ওই ঘরে প্রবেশ করে, ওই ডাক্তারের সঙ্গে সানন্দার হাজব্যান্ডও প্রবেশ করেছিল। ওরা ঘরের লাইটটা জ্বালিয়ে দেখে সানন্দা এবার পুরো নগ্ন অবস্থায় রয়েছে। ওর সারা গায়ে কেমন ধরনের ক্ষতবিক্ষতর চিহ্ন, সব জায়গায় শুধু আঁচড়ের দাগ, লাল লাল ছাপ এরকম। কিন্তু সানন্দা কোথায় রয়েছে সেটা জানলে তুমি ভাবতে বাধ্য হবা শান্তদীপদা। সানন্দা ঘরের যেই সিলিংয়ের যে কোণার দিকটা, ওইখানে ঝুলে রয়েছে। ঝুলে রয়েছে? হ্যাঁ, মানে টিকটিকি যেমন এভাবে আটকে থাকে, সেইভাবে আটকে ওই কোণার দিকে ওপরে বসে রয়েছে ঘরের।
এটা সবাই দেখছে ঘরে। এটা ওরা ওই দুজন দেখছে, ওই ডাক্তারবাবুও দেখছে হ্যাঁ। আর ওর হাজব্যান্ডও দেখছে যে ও ওখানে রয়েছে। আর ওর শরীর প্রচণ্ড শুকিয়ে গেছে, মানে কি বলবো, মানে যেমনটা আর কি হচ্ছে ওর সাথে, ওর শরীরের অবস্থা যা হয়েছে ওরা দেখে নিজেরাই অবাক হয়ে যাচ্ছে যে ওর শরীর কতটা শুকিয়ে গেছে আর কি বিভৎস লাগছে ওকে দেখতে। মানে একটা ঘরের যদি এরকম কোণার দিকে ওরকম যদি এরকমভাবে ঝুলে থাকে আর ওরকম নগ্ন অবস্থায় থাকে, গায়ে যদি ওরকম ক্ষতবিক্ষত চিহ্ন থাকে, তাহলে জিনিসটা কেমন লাগবে। তো ডাক্তারবাবুকে দেখার পর সানন্দা জোরে জোরে হাসতে শুরু করে, হেসে হেসে কাঁচা কাঁচা গালাগাল দিতে শুরু করে যে তুই এসছিস এখানে, তোকে এখানে কে ডেকেছে, এইভাবে বলছে আর গালাগাল দিচ্ছে আর কি। তো ডাক্তারবাবু আর নিজের চেক আপ চালানোর মতো পরিস্থিতিতে থাকে না, ও দেখেই বুঝে গেছে এটা অন্য কিছু একটা বিষয়। মানে আমরা সচরাচর কী দেখি যে ডাক্তাররা এইসব বিশ্বাস করে না আর কি, ডাক্তাররা সবসময় নিজেদের কাজটাকে আগে বলে মনে করে সেই কাজটা করে, কিন্তু ওই ডাক্তার নিজের কাজটা করতে চায়নি। সেই দৃশ্য দেখে ও ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসে আর খুব ভয় নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে ওর হাজব্যান্ডকে বলে যে এটা আমার কাজ নয়, আমি এই কাজ করতে পারবো না, আপনি অন্য কোথাও যান, ঠিক আছে, অন্য কোথাও গিয়ে আপনি জিনিসটাকে হ্যান্ডেল করুন, আমি পারবো না, বলে চলে গেছে। এইবার হাজব্যান্ড পড়ে গেছে দোটানায়, কি করবে, কি করলে ওর মানে ওয়াইফ ঠিক হবে বুঝতে পারে না। এই মুহূর্তে হসপিটাল থেকে ফোন আসে, হসপিটাল থেকে ফোন এলে ও জানা যায় যে ওর মায়ের জ্ঞান ফিরে এসেছে, ঠিক আছে। তা ও দৌড়ে দৌড়ে আগে হসপিটালে যায়, ও হসপিটালে গিয়ে মার কাছে যায়, মাকে গিয়ে এই সমস্ত ঘটনা বলে যে মা এরকম এরকম ব্যাপার হয়েছে, সানন্দা এরকম এরকম করছে, কি করব। ওর মা বলে যে তুই একটা ওঝা ডাক। ওর মা তো এতদিন অজ্ঞান ছিল, ওকে এইগুলো সাজেস্ট করার মতো কেউ ছিল না, আর ও এইসব বিশ্বাস করতোও না। ওর মা বলে তুই তাড়াতাড়ি একটা ওঝা ডাক, বা কোনো যদি মানে মসজিদের হুজুর পাস তাকে ডেকে আন, ওর কিন্তু সাধারণ কিছু হয়নি। তো তখন কেসটা কি হয়, তো তখন ও নিজের মায়ের কথাটা ভাবে যে হ্যাঁ মা হয়তো ঠিকই বলছে, কারণ ডাক্তারকে ডাকার পরেও কোনো কিছু হলো না। তো ও একটু খোঁজ খবর নিয়ে একটা মসজিদের হুজুরকে ডেকে আনে। এবার সেই হুজুর যখন ওদের বাড়িতে প্রবেশ করে, হুজুর প্রবেশ করেই একটা স্মেল পায়, একটা অদ্ভুত রকমের গন্ধ পায়, যেই গন্ধটা স্বাভাবিক গন্ধ নয়। হুজুর বলে যে এই বাড়িতে কিছু অপবিত্র কিছুর ছাপ রয়েছে, এই বাড়িতে যেটা রয়েছে আর কি সেটা আজ থেকে নেই, এটা অনেক দিন থেকে রয়েছে, ঠিক আছে। তো তারপর সেই হুজুরকে নিয়ে যাওয়া হয় সেই ঘরের দিকে, সানন্দার ঘরের দিকে। দরজাটা খুলে যখন তিনি সানন্দাকে দেখে, এবারে সানন্দার অবস্থা খুবই বাজে, মানে ওর শরীরের মানে চোখ মুখ ঢুকে গেছে, একদম শরীর শুকিয়ে, মানে শরীরে হয়তো কোনো মাংসই নেই এমন মনে হচ্ছে, চোখ মুখ ঢুকে গেছে, গায়ে ক্ষতবিক্ষত। এবার খাটে শুয়ে রয়েছে সানন্দা, একদম পুরো নগ্ন অবস্থায় খাটে শুয়ে রয়েছে। তো হুজুর বলে তুমি আমাকে আগে কেন ডাকোনি, সানন্দার হাজব্যান্ডকে বলে যে তুমি আমাকে আগে কেন ডাকোনি, এর যা অবস্থা হয়ে গেছে একে তো নিয়ে যাবে একটু বাদেই, একটু বাদেই, হ্যাঁ ওকে তো এক্ষুনি নিয়ে যাবে, ওকে পারলে এমন একটা অবস্থা যে ওকে তো নিয়ে চলে যাবে, তুমি আমাকে আগে কেন ডাকোনি, এর নিশ্চয়ই এটা তো একদিনে হয়নি, এই জিনিসটা অনেক টাইম নিয়েছে, তা তুমি যখন দেখছো এত কিছু ঘটছে ঘরের মধ্যে, তুমি তো নিজের স্ত্রীর কথা বিশ্বাস করবা, ও যেটা বলছে সেটা তো তোমার বিশ্বাস করা উচিত, আমাকে আগে ডাকুনি কেন। তো তারপর সেই হুজুর তাড়াহুড়ো করে নিজের যেই মৌলবীরা আছে, একটা মসজিদে হুজুর থাকে তার সঙ্গে মৌলবীরাও থাকে, তো মৌলবীদেরকে ডেকে আনে, ঠিক আছে, বলে তোমরা তাড়াতাড়ি আসো, ফোন করে ডেকে আনে। তো তারপর কি হয়, সবকটা মিলে আসে এবং এসে বলে যে হাজব্যান্ডকে বলে যে তুমি এখন ঘর থেকে বেরো, এদের সবাইকে ঘরে এখন আমি ঢোকাবো, দরজাটা বন্ধ করব, তুমি কিন্তু এই ঘরের সামনে আসবে না এবং এই ঘরের দরজাটা ভুলেও খোলার চেষ্টা করবে না, এখন এই ঘরের মধ্যে কিন্তু অনেক কিছু হবে। আর ওরা খুবই তাড়াহুড়োর মধ্যে ছিল, মানে মেয়েটাকে বাঁচাতে হবে সেই মুহূর্তে, এমন একটা অবস্থা। তো এরপর ঘরের দরজাটা বন্ধ করে দেওয়া হয়, আর সানন্দার যে হাজব্যান্ড সে বাইরেই বসেছিল, আর সেই ঘরের ভেতর থেকে অনবরত কোরআনের কিছু মন্ত্র হয়, সেই মন্ত্রোচ্চারণের শব্দ শোনা যাচ্ছে, সানন্দার চিৎকারের শব্দ শোনা যাচ্ছে, আবার একটা পুরুষ কণ্ঠেরও চিৎকারের শব্দ শোনা যাচ্ছে, আবার গালাগাল দিচ্ছে সানন্দা খুব জোরে জোরে,
মানে সব কিছু মিলিয়ে মিশেই ওর হাজব্যান্ড শুধু বাইরে বসে শুনতে থাকে এবং বুঝতে পারে না যে কি হচ্ছে ঘরের ভেতরে। আর স্বাভাবিক একটা হাজব্যান্ডের মন একটুখানি খুঁতখুত করে যে ভিতরে স্ত্রী রয়েছে, আমার স্ত্রীর সঙ্গে কি হচ্ছে আমি তো বুঝতেও পারছি না। পুরো নগ্ন অবস্থায় পড়েছিল, মনটা খারাপ রয়েছে, যেটা হয় আর কি। তো সব কিছু হয়ে যাওয়ার পর প্রায় অনেকক্ষণ বাদে ওই হুজুর এবং ওই মৌলভীরা ঘর থেকে বেরোয়। আর এখানে বলে রাখি, যখন ওই জিনিসগুলো ঘটছিল তখন পাড়ার লোকজন পুরো জড়ো হয়ে গেছিলো ওই জায়গায়। এই সব ধরনের আওয়াজ শুনছে, ওরা সব বাইরের দিকে জড়ো হয়ে গেছে, জিজ্ঞেস করছে ওকে কী হচ্ছে কি না হচ্ছে। ও কিছু বলতে পারছে না, বলছে আমি কিছু জানি না, যা হবে ভগবান যা দেবে তাই। তো ওরা ঘর থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর ওর হাজব্যান্ডকে বলে যে তোমার স্ত্রী এখন সুস্থ আছে, তোমার স্ত্রীর হাতে আমি একটা মাদুলি পরিয়ে দিয়েছি, আর সেটা পরাতে প্রচুর কষ্ট করতে হয়েছে আমাদের, তাই ভুলেও যেন ওই মাদুলি আর কখনো খোলা না হয়। আচ্ছা। এখন ওর শরীর থেকে সেই প্রেত বিদায় নিয়েছে। এর সঙ্গে সঙ্গে সানন্দার পুরনো সেই ইতিহাসটা বলে, যেটা আর কি আসিফের সঙ্গে যেই সম্পর্কটা ছিল আচ্ছা, সেটা ওরা বলে দেয়। ঠিক আছে, ওই হাজব্যান্ডকে বলে যে এরকম ছিল, সেই কারণে ওই আসিফের আত্মা ওর ওপর ভর করেছিল। তো হাজব্যান্ড বলে যে আচ্ছা আচ্ছা এই ব্যাপার, সব কিছু বোঝে ওর হাজব্যান্ড, ঠিক আছে। আর বলে হুজুর বলে যে ওই মাদুলিটা যেন ভুলেও খোলা না হয়, কারণ ওর শরীর থেকে সবে প্রেতটা বেরিয়েছে, ও কিন্তু এখনও ওর আশেপাশে ঘোরাফেরা করবে, তোমাকে কিন্তু নিজের স্ত্রীকে দেখে রাখতে হবে। আর ওই মাদুলিটা পরিয়েছি ওই কারণেই যাতে আবার ওর ওপর যাতে ভর না করতে পারে। ওর কাছে আসবে, হয়তো ভয় দেখাতে পারে, কিন্তু তোমাকে ওর সঙ্গে থাকতে হবে, ওই মাদুলিটা যেন না খোলে। তো তারপর যখন ওর হাজব্যান্ড ঘরে ঢুকে সানন্দাকে দেখে, সানন্দার অবস্থা খুব বাজে, মানে যা দেখেছিল তার থেকে বহুত বাজে। মানে আমাদের শারীরিক একটা গঠন থাকে, মানে ওর গঠনটাই পাল্টে গেছে। পায়ে কোনো মাংস নেই, একটা সরু মানে নর্মাল পা, যেমন পায়ের পাতা বড়, হাত, মানে খুব বাজে অবস্থা আর কি। খুব কষ্ট পেয়েছিল ওর হাজব্যান্ড, প্রচুর কষ্ট পায় এই দৃশ্যটা দেখে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। হসপিটালে প্রথম ভেবেছিল ওরা যে হয়তো সানন্দা এখন অজ্ঞান হয়ে গেছে। হুজুররাও ভেবেছিল, হুজুররা তো আর ডাক্তার নয়, ওরা ভেবেছে অজ্ঞান হয়ে গেছে, ঠিক আছে। তো যখন সানন্দাকে তারপরে হসপিটালাইজড করা হয়, তখন ওর হাজব্যান্ডকে বলা হয় যে সানন্দা কোমায় চলে গেছে। সানন্দা কোমায় চলে গেছে, ও অজ্ঞান হয়নি। ডাক্তাররা চেক আপ করে বলে ও এখন এই অবস্থা ওর। এবার ডাক্তারদেরকেও সমস্ত কিছু বলা হয়, ডাক্তাররা বিশ্বাস করবে কি করবে না সেটা ওদের ব্যাপার, বলা হয় এরম হয়েছে সেই কারণে। তো তারপর সানন্দাকে হসপিটালেই রাখা হয়, ওর মাও ছুটি পেয়ে যায়, ওর মাও প্রচুর কষ্ট পায়, হাজব্যান্ডও প্রচুর কষ্ট পায়। আর ওইদিকে তোমার যে সানন্দার মা, ওনাকেও ডাকা হয়, উনিও খুব কষ্ট পায়। এই তারপরে জিনিসটা এরমভাবেই ওদের জীবনটা তারপর চলতে থাকে। কোমা থেকে ফিরেছিল না ফিরেনি সেইটা আমি ঠিক জানি না, এই মানে এত অবধি তুমি শুনেছো? হ্যাঁ। তো তারপরে ঘটনাটা এখানেই শেষ হয়। তারপরে ওই সানন্দা কোমাতেই ছিল, আর ওদের জীবনযাপন যেমন হয় আর কি। এখন কি বর্তমান পরিস্থিতিতে আমি জানি না, কিন্তু এই অবধি আমি শুনেছি, সেটাই বললাম। আশা করছি তোমার ভালো লাগবে, দর্শক বন্ধুদেরও ভালো লাগবে। খুবই অদ্ভুত ঘটনা। ভৌতিক ঘটনা অনেক সময় শুনতে একই লাগে, বিভিন্ন ঘটনা, বাট এটার পরিণতিটা একটু অন্যরকম। এবার যদিও তুমি জানো না যে এখন কি পরিস্থিতিতে রয়েছে, মানে তখন তো কোমায় ছিল। আর স্বাভাবিক এরকম একটা মানে অবস্থায়, মানে বিশেষ করে এরকম একটা পরিস্থিতি যার মধ্যে থেকে গেছে, তার যে কি অবস্থা হতে পারে সেটা মানে খুবই মর্মান্তিক। আর দ্বিতীয়ত তার হাজব্যান্ডেরও যে কি অবস্থা হতে পারে, কারণ তার হাজব্যান্ড, মানে যেটা তুমি বলেছিলে যে তার শাশুড়ি অ্যান্ড হাজব্যান্ড এরকম দুজনের ফ্যামিলি, সেখানে মাও অসুস্থ। ওকে। আর সেখানে মানে মেয়েটির বাবা আবার এই অবস্থার কথা দেখেই মারা গেছে, স্ট্রোক করেছে। মানে কতটা মর্মান্তিক, অনেকটা মর্মান্তিক এবং প্যাথেটিক, যেটা প্রথমেই বললাম আমি। আমার শুনেই আমার নিজেরও একটু ইয়ে হয়েছিল। কিন্তু কোথাও এটা বলা চলে যে মেয়েটা হয়তো তার নিজের কর্মফল পেয়েছে, বলা চলেই, এটা বলা চলে। কারণ যখন ওই ছেলেটি
মুসলিম ছেলেটি যখন বাড়িতে এসেছিল হুম তাকে ওর বাবার ভয়, আমি বলতে পারি ওটা ভয়, হুম ওকে বাবার ভয়ে পুরোপুরি ইগনোর করলো। সেই সময় যদি স্বীকার করে নিত, রিলেশনটা হতো না সেটা পরের ব্যাপার, কিন্তু হয়তো এই পরিণতিটা হতো না, এক্স্যাক্টলি। এটা আমার মনে হয়। যাই হোক, আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি আমাদের জানাতে ভুলবেন না, নিচে কমেন্ট করুন। এবং রাজশ্রীকে আবার দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন। রাজশ্রী এবার বলেছে খুব ঘন ঘন আসবে। এবার আমি চেষ্টা করব আসার, ঠিক আছে? কারণ প্রায় 1 বছর আগে আমি এসেছিলাম, তখন এখন সেট আপটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আর তখন সত্যি কথা বলতে এখন যতটা তুমি ঘটনা বলার একটা কনফিডেন্ট সেটা Confident, তখন তখন ক্যামেরায় আমি বলতে হ্যাঁ, পারি, তখন কারণ ছিল আমি না। তোমাকে প্রথম থেকে দেখছি অ্যাকচুয়ালি। হ্যাঁ তো তখন তুমি খুব নার্ভাস থাকতে, একটু গলা কাঁপতো, এই ব্যাপারগুলো ছিল। এবার কিন্তু তুমি খুব সুন্দরভাবে হ্যাঁ ঘটনা বলেছো, হ্যাঁ। এটুকু বলতে পারি। আর আপনাদের কাছেও যদি ঘটনা থেকে থাকে, আপনাদের শোনা ঘটনা বা আপনাদের সাথে ঘটা ঘটনা, তাহলে নিচে একটি নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে পুরো ঘটনাটি অডিও রেকর্ড করে আমাদের পাঠিয়ে দিন, আমরা সেটা শুনবো, তারপর আপনাকে এখানে ডেকে নেব। আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। তার আগে বলি সাবস্ক্রাইবটা করুন। এবার বলি আবার দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ রাজশ্রী। থ্যাংক ইউ।